আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি শাহিন স্যার আপনাদের প্রত্যেককে সাধারণ জ্ঞানের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সাধারণ জ্ঞানের ২৫তম ক্লাস করব ইনশাআল্লাহ এবং আজকের দিনের ৩৫টি প্রশ্ন একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ সহ ইনশাআল্লাহ আয়ত্ত করব এবং আমি আশা করব আপনি পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন এবং অনেক দিন হলো আমরা এই জার্নি শুরু করেছি। একে, একে ২৫টা ক্লাস আজকে করছি এবং আমি সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে যদি একটু পিছিয়ে আছি, অন্যদিকে ইংরেজি, বাংলা, সাধারণ গণিত এই ক্লাসগুলো কিন্তু আরও অনেক এগিয়ে গেছে, তাই না? নিশ্চয়ই আপনারা সেই ক্লাসগুলো করছেন এবং পড়াগুলো পড়ছেন, আয়ত্ত করছেন, হ্যাঁ? তো এরকমই আপনার কাছে আমার এবং আমাদের প্রত্যাশা। তো দেরি না করে আজকের ক্লাস শুরু করব। আজকের ক্লাসের ১ম প্রশ্নটি দেখে নিব, কি প্রশ্ন আপনার জন্য অপেক্ষা করছে এবং আ আ যথারীতি আপনারা প্রশ্নের নাম্বার দিয়ে আনসারগুলো লিখবেন এবং আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩৫টি প্রশ্ন রেখেছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ১,০০০ প্রশ্ন পড়ানোর একটা মিশন শুরু করেছি, মানে প্রত্যেক সাবজেক্টের ১,০০০, সেই ১,০০০ প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য বারবারই প্রত্যেকটা প্রশ্নের সাথেই আমাকে বলতে হয় যে এই প্রশ্নটাও অনেক গুরুত্বপূর্ণ। তো দেরি না করে চলুন শুরু করি আজকের দিনের ১ম প্রশ্ন আপনার জন্য। আজকে আমরা ৮৪১ থেকে ৮৭৫ নাম্বার প্রশ্ন আহ খুব সুন্দর করে পড়ব ইনশাআল্লাহ। তাহলে শুরুতেই আজকে আমার ঝুলিতে আপনার জন্য যে প্রশ্ন সেটা হচ্ছে যে ঢাকার প্রাচীন নাম কি? গ্রামীণ ব্যাংকের প্রবেশনারি অফিসার ২০২৩ এটা সহ আরো বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। তো ঢাকার প্রাচীন নাম কি? এটিই প্রশ্ন। জাহাঙ্গীরনগর, ইসলামপুর, লালবাগ, ঢাকা। এই ৩ টি নামই ঢাকার সঙ্গে সম্পৃক্ত, ঢাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আপনি আমি আজকে বিভিন্ন স্থানের নতুন এবং পুরাতন নাম এই জায়গা থেকে ৩ টি প্রশ্ন রেখেছি। তার মধ্যে ১ম প্রশ্ন এটি যে ঢাকার প্রাচীন নাম কি? অনেকেই এর মধ্যে বুঝতে পেরেছেন যে ঢাকার প্রাচীন নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। ১৬১০ সালটা ছিল ১৬১০ সম্রাট জাহাঙ্গীরের প্রতিনিধি যিনি বাংলা নামক সুবার শাসনকর্তা, মোঘল আমলে প্রদেশগুলোকে বলা হতো সুবা আর প্রদেশের শাসনভার যার উপর ছিল তাকে বলা হতো সুবেদার। তো সম্রাট আকবরের সময় বাংলা জয়ের সূচনা হলেও পুরোপুরি তার সময়ে বাংলা বিজিত হয়েছিল না। সম্রাট আকবরের পুত্র জাহাঙ্গীরের শাসনামলে ১৬১০ সালে বাংলা পুরোপুরি মুঘলদের হাতে চলে যায় এবং সম্রাট জাহাঙ্গীরের প্রতিনিধি ইসলাম খান, সুবাদার ইসলাম খান, তিনি ১৬১০ সালে ঢাকা নগরীর পত্তন করেন, প্রতিষ্ঠা করেন এবং এর নাম দেন সম্রাটের নাম অনুসারে জাহাঙ্গীরনগর। বর্তমানে ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সে নাম এখনো ধারণ করে আছে। তাহলে আমরা মনে রাখবো ঢাকার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর। শুধু ঢাকার নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গার নতুন এবং পুরাতন নাম সম্পর্কে আপনাকে পরীক্ষায় প্রশ্ন করবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল এরকম জায়গার নাম। আমরা পরের প্রশ্ন দেখতে পাচ্ছি সোনারগাঁওয়ের পূর্ব নাম কি? এর আগে আমরা ঢাকার পূর্ব নাম জানলাম জাহাঙ্গীরনগর। সোনারগাঁওয়ের পূর্ব নাম হচ্ছে সুবর্ণ গ্রাম। সোনারগাঁও সুলতানি আমলে ঈসা খাঁয়ের সময় বাংলার রাজধানী ছিল সোনারগাঁও এবং এটি বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জে অবস্থিত। বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জের ওই এলাকাটি সোনারগাঁও নামে পরিচিত ছিল। তারও আগে, সোনারগাঁওয়েরও আগে এই অঞ্চলটির নাম ছিল সুবর্ণগ্রাম। ঠিক আছে? তো সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামকরণ করা হয়েছে ঈসা খানের শাসনামল থেকে। আচ্ছা, এরপরে আমরা পরের প্রশ্ন দেখব যে ময়নামতির পূর্ব নাম কি? আমি আপনাকে শুরুতেই বলেছিলাম আজকের ক্লাসে ৩ টি প্রশ্ন আমি রেখেছি বিভিন্ন স্থানের নতুন এবং পুরাতন নাম এই জায়গা থেকে। তো অনেকেই আপনারা মাশাআল্লাহ সঠিক উত্তর দিচ্ছেন। আপনারা যখন মানে সঠিক উত্তর দেওয়ার প্রতিযোগিতা করেন, এভাবে প্রতিযোগিতা করে সঠিক উত্তরগুলো দিতে থাকেন, তখন আমাদের অনেক ভালো লাগা কাজ করে। যাই হোক, ময়নামতির পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি। ঠিক আছে? ময়নামতির পূর্ব নাম কি তাহলে? রোহিতগিরি। তাহলে আজকের ক্লাসে আমরা অন্তত ৩ টি জায়গার পুরাতন নাম জানলাম যে ৩ টি পরীক্ষায় অনেক বেশি আসে। একটি হচ্ছে আমরা জানলাম ঢাকার পুরাতন নাম জাহাঙ্গীরনগর।
তারপরে সোনারগাঁও এক সময় যা বাংলাদেশের রাজধানী ছিল বা বাংলার রাজধানী ছিল, তখন ওই জায়গাটার নাম ছিল সুবর্ণগ্রাম, মানে সোনারগাঁওয়েরও আগে তার নাম ছিল সুবর্ণগ্রাম। আর ময়নামতি যে জায়গাটা, কুমিল্লার ময়নামতি কিন্তু বাংলাদেশের একটা প্রত্নতাত্ত্বিক স্থান। বাংলাদেশের যে প্রাচীন ভূমিরূপ আছে তার মধ্যে একটি কিন্তু ময়নামতি। তো এই ময়নামতির আরও প্রাচীন নাম ছিল রোহিতগিরি। এর আগের একটা ক্লাসে আমরা জেনেছি নোয়াখালীর নাম সুধারাম বা ভলুয়া, তারপরে হচ্ছে কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা, চট্টগ্রামের পূর্ব নাম নাসিরাবাদ, এগুলো বরিশালের পূর্ব নাম বাকলা, চন্দ্রদ্বীপ, এগুলো জেনেছি। এগুলো আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন শুরু হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে। আমি আপনাকে গত ক্লাসের শেষ দিকে বলেছিলাম যে আজকের ক্লাস আমি মুক্তিযুদ্ধের প্রশ্ন নিয়েই মূলত সাজাবো। মুক্তিযুদ্ধ আমরা ইতিমধ্যে যে 800-র মতো প্রশ্ন পড়েছি, সেখানে কিন্তু এলোমেলো বা বিচ্ছিন্নভাবে মুক্তিযুদ্ধে কিছু প্রশ্ন আমি রেখেছিলাম, কিন্তু আমার মনে হলো যে মুক্তিযুদ্ধ থেকে আরও অনেকগুলো প্রশ্ন পড়া উচিত, যা আমি যদি এক জায়গা থেকে না নিই, মুক্তিযুদ্ধ টপিক মেনটেন না করে নিই, তাহলে অনেকগুলো প্রশ্ন আমাদের এই 1000 প্রশ্নের বাইরে চলে যাবে। সেজন্য আমি আজকের ক্লাসের অধিকাংশ প্রশ্ন পরের এরপর থেকে প্রত্যেকটা প্রশ্নই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই টপিক থেকে রেখেছি। আজকের এই ক্লাস করার মাধ্যমে মুক্তিযুদ্ধে যাদের একেবারেই মানে ওইরকম দক্ষতা নাই পরীক্ষার প্রশ্নের জন্য, তাদের মোটামুটি একটা দক্ষতা ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে 844 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে অপারেশন সার্চলাইটের পরিকল্পনা কে তৈরি করেন? অপারেশন সার্চলাইট, এটা নিশ্চয়ই আমরা সবাই অন্তত জানি যে হোয়াট ইজ দ্য অপারেশন সার্চলাইট। একটা ভিডিও দেখেছিলাম অনেকদিন আগে ফেসবুকে, সেখানে বলা জিজ্ঞেস করছে যে যিনি ভিডিও তৈরি করছেন উনি পাবলিককে জিজ্ঞেস করছেন যে অপারেশন সার্চলাইট কি। তো একজন প্রশ্ন বলছে যে ওই যে মেডিকেলে ডাক্তাররা অপারেশন করার সময় রোগীর উপরে যে লাইটগুলো জ্বালিয়ে দেন ওগুলো অপারেশন সার্চলাইট। তো যাই হোক, এটা কিন্তু ভুল ধারণা, আমাদের সঠিক ধারণা রাখতে হবে। অপারেশন সার্চলাইট হচ্ছে 1971 সালের 25শে মার্চ দিবাগত রাতে, যেটাকে আমরা কালো রাত বলি, এই সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিতে ঢাকা নগরীতে আক্রমণ করে বহু মানুষকে হত্যা করে। এই হত্যার ঘটনাকে বলা হয় অপারেশন সার্চলাইট। এটা আমাদের দেয়া নাম নয়, এটা পাকিস্তান বাহিনীরই দেয়া নাম, অপারেশন সার্চলাইট। 25 মার্চ রাতের ঘটনা। এই অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করেছিলেন ওই সময়ের পাকিস্তানের সেনা প্রধান টিক্কা খান। এখানে আপনি বইয়ে পড়তে গেলে আরও একটা উত্তর পাবেন, সেটা হচ্ছে রাও ফরমান আলী। টিক্কা খান তিনি ছিলেন সেনাবাহিনীর প্রধান ওই সময়ে, তিনিই মূলত পরিকল্পনা করেন, আর এটা বাস্তবায়নের মানে দায়িত্ব দেওয়া হয় রাও ফরমান আলীর উপর। ব্যাপারটা এরকম নয় যে টিক্কা খান একা একাই এই পরিকল্পনাটা তৈরি করেছিলেন, এরকমটা নয়। টিক্কা খান, রাও ফরমান আলী মূলত এই দুজন মিলে এই পরিকল্পনাটা তৈরি করেছিলেন 18 মার্চ 1971। 1971 সালের 18 মার্চ একদিকে এই টিক্কা খান, রাও ফরমান আলী বা পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমানের সঙ্গে বৈঠক করছিল যে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়, এগুলো বৈঠক করছিল একদিকে। অন্যদিকে গোপনে গোপনে 18 মার্চ তারা পরিকল্পনা করে যে বাঙালিদের ব্যাপক হারে হত্যা করা হবে। এই পরিকল্পনাই হচ্ছে অপারেশন সার্চলাইট, এবং 18 মার্চের ঘটনা টিক্কা খান তৈরি করেন। যদি অপশনে টিক্কা খান না থাকে তাহলে আমরা রাও ফরমান আলী অ্যান্সার করব। আচ্ছা, এইবার আপনাদের বহুল কাঙ্ক্ষিত একটা ঘোষণার কথা বলি, একটা জানার কথা বলি, সেটা হচ্ছে এই মুহূর্তে যে বইটা দেখতে পাচ্ছেন এটি আপনাদের বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত একটি বই, যেটাকে আমরা নাম দিয়েছি অল ইন ওয়ান কোয়েশ্চেন ব্যাংক। অল ইন ওয়ান কোয়েশ্চেন ব্যাংক এটা বিসিএস যারা প্রিপারেশন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য যেমন ফলপ্রসূ হবে, এছাড়া এনটিআরসি শিক্ষক নিবন্ধন, প্রাইমারি শিক্ষক নিয়োগ, এছাড়া 11 থেকে 20 গ্রেড প্রায় প্রত্যেকটা চাকরির জন্য এটা আপনার দারুণভাবে সহায়ক হবে। আমরা এই যে 1000 প্রশ্ন পড়াচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের, অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত, এই 4টা সাবজেক্টের 1000 করে 4000 যে মোট প্রশ্ন আপনাকে পড়াচ্ছি, এই 4000 প্রশ্ন নিয়ে এই বইটা তৈরি হচ্ছে।
তো এতে ব্যাপারটা এরকম না যে শুধুই 4000 প্রশ্নই থাকছে, এর সাথে আপনার জন্য থাকছে সাজেশন, এর সাথে আপনার জন্য থাকছে মডেল টেস্ট। তার মানে একটা বই আপনি হাতে নেওয়ার পরে একই সাথে সেখানে একটা শর্ট সাজেশন পাচ্ছেন, একই সাথে 4000 প্রশ্ন সমাধান পাচ্ছেন, একই সাথে একটা মডেল টেস্ট পাচ্ছেন, যেটার জন্য আপনার আলাদা আলাদা 3টা বই প্রয়োজন হতো, সেটা আপনি একটা বই পাচ্ছেন। এই জন্য অল ইন ওয়ান, এটাই বলছি আপনার বইয়ের নাম। তো এইখানে আমরা আমরা কি করছি, আপনার জন্য 4000 প্রশ্ন দিচ্ছি এবং 4000 প্রশ্নের জন্য 116টি কিউআর কোড থাকছে। আপনি কোনো প্রশ্ন পড়তে গিয়ে আটকে গেছেন, কিউআর কোড স্ক্যান করবেন, এই যে আমি এখন লাইভ ক্লাস নিচ্ছি, এটাই আপনি আবার দেখবেন, এই প্রশ্নটা আপনি দেখে নেবেন সরাসরি, ঠিক আছে? তো এই বইটা খুব দ্রুতই যে কোনো মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে যাবে। তো কেয়ারফুলি শোনেন, এই বইটা কিন্তু আপনি চাইলেই আপনার পাশের লাইব্রেরি থেকে পাবেন না। আমাদের অন্যান্য বই যেমন লাইব্রেরি থেকে চাইলেই পেয়ে যান, এটা কিন্তু আপনি আপনার পাশের লাইব্রেরি থেকে পাবেন না। এটার জন্য আপনাকে ইংলিশ মজা জব এবং ইংলিশ মজার পেজ ফলো করতে হবে, এখান থেকে আপনাকে অর্ডার করতে হবে, এখান থেকেই বই সংগ্রহ করতে হবে এবং বই কখন বের হচ্ছে আপডেট ইচ অ্যান্ড এভরিথিং আপনি আমাদের পেজেই পেয়ে যাবেন। সো আমাদের সঙ্গে কানেক্ট থাকুন। আমরা পরের প্রশ্নে চলে যাই। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা বা কোথায়? আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেকগুলো প্রশ্ন পড়ব আজকে। তাহলে মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল কোথায় বা কারা? প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল এবং এই তারিখটি ছিল 19 মার্চ, ঠিক আছে? 19 মার্চ 1971। 1971 সালে ওই যে রাও ফরমান আলী আর টিক্কা খান যে অপারেশন সার্চলাইটের পরিকল্পনা করলো, ঠিক তার পরের দিন প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গাজীপুরের জয়দেবপুর গাজীপুর গাজীপুরের জয়দেবপুরে এই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন মুক্তিযুদ্ধের। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহু জায়গায় এসেছে, আরো বহুবার আসবে। পরের প্রশ্নে যাব। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্র, একটা অনুষ্ঠানের নাম হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। নিশ্চয়ই আপনারা জানেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেটি প্রথমে কালুরঘাট থেকে প্রচারিত হচ্ছিল, এরপরে কালুরঘাটে ওইটা ধ্বংস করে দেওয়ার পরে ভারত থেকে প্রচারিত হচ্ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি অনুষ্ঠান, খুবই বিখ্যাত একটা অনুষ্ঠান, চরমপত্র, এর উপস্থাপনা এবং পরিচালনা করেছেন কে? অনেক দামি একটা প্রশ্ন এবং এর উত্তর হচ্ছে এম আর আক্তার মুকুল। এম আর আক্তার মুকুল একসময় মুক্তিযুদ্ধ যখন চলছিল তখন এই চরমপত্র অনুষ্ঠান শোনার জন্য মুক্তিযোদ্ধারা, বাঙালিরা, বাংলাদেশিরা রেডিও কানে পেতে বসে থাকতো, ঠিক আছে? তো এই চরমপত্র অনুষ্ঠানের উপস্থাপক এবং পরিচালক ছিলেন এম আর আক্তার মুকুল। পরের প্রশ্নে যাই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি? আমরা এর আগের প্রশ্নে জানলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিখ্যাত একটা অনুষ্ঠানের নাম হচ্ছে চরমপত্র, যেটি এম আর আক্তার মুকুল উপস্থাপনা করতেন। এরকমই আরেকটা অনুষ্ঠানের নাম হচ্ছে জল্লাদের দরবার, আরেকটা অনুষ্ঠানের নাম হচ্ছে বজ্রকণ্ঠ। বজ্রকণ্ঠ, জল্লাদের দরবার এবং চরমপত্র, এই তিনটি ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান, যেটা মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করত, অনুপ্রাণিত করত। তো গানের ডালি এই নামে কোনো অনুষ্ঠান তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত হতো না, ঠিক আছে? তাহলে আমরা জানলাম। তাহলে দেখেন, গানের ডালি এটা মনে রাখা গুরুত্বপূর্ণ নয়, আপনাকে মনে রাখতে হবে এই তিনটা অনুষ্ঠানের নাম, বজ্রকণ্ঠ, জল্লাদের দরবার, চরমপত্র, এই তিনটি ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান। পরের প্রশ্ন। বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় কবে? দেখেন এখানে আছে, এইখানে আপনার কিওয়ার্ড, এইটা শপথ নেয়, শপথ নেওয়া একটা দিন, আর আরেকটা দিন ছিল গঠিত হয়। গঠিত হয় কবে? এই প্রশ্নেরই সম্পূরক আরেকটা প্রশ্ন হচ্ছে
স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কবে? এইটার উত্তর আপনারা ভুল করে ফেলেন, ওলটপালট করে ফেলেন। মনে রাখবেন, গঠিত হয় 10ই এপ্রিল 1971 সালের 10 এপ্রিল এই সরকারটি আগরতলায় গঠিত হয়। কোথায়? আগরতলা। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় 1971 সালের 10ই এপ্রিল অস্থায়ী সরকার গঠিত হয়। এই সরকার 17ই এপ্রিল 1971 এই সরকার শপথ বাক্য পাঠ করে মেহেরপুরের বৈদ্যনাথ তলার ভবের পাড়ায়, যাকে পরবর্তীতে মুজিবনগর নাম দেওয়া হয়েছিল। তাহলে এটি শপথ নেয় কোথায়? মেহেরপুরে। মেহেরপুরে, ঠিক আছে, মেহেরপুরের বৈদ্যনাথ তলার ভবের পাড়ায়, যাকে আমরা মুজিবনগর নামেই চিনি। ভুল করবেন না, যখন প্রশ্নে বলবে শপথ তখন অ্যান্সার দেবো 17 এপ্রিল। যখন বলবে গঠন, গঠিত হয় কবে, তখন 10 এপ্রিল, 10 তারিখে গঠিত হয় আগরতলায়। অপরদিকে 17 তারিখে ঠিক বাংলাদেশের অপর প্রান্ত মেহেরপুরের মুজিবনগরে এই সরকার শপথ গ্রহণ করে। পরের প্রশ্নে যাই আমরা। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান কে? দেখেন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এখানে মুজিবনগরের পরিবর্তে অস্থায়ী অস্থায়ী শব্দটা ব্যবহার করা হতে পারে, একই কথা। তো মানে প্রশ্নে অস্থায়ী সরকার থাকুক আর মুজিবনগর সরকার থাকুক বা মুক্তিযুদ্ধকালীন সরকার থাকুক, উত্তর আসলে একই, প্রশ্ন আসলে একই। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বাংলাদেশের যেহেতু আমরা মানে দলপ্রিয় লোকজন, আমরা সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের ইতিহাসও পরিবর্তন হয়ে যায়। সো আমরা এই শব্দগুলোতে পরিবর্তন আনতে পারি, তবে ঘটনাগুলো চন্দ্র সূর্যের মতো সত্যি, যে এই সরকার 10 তারিখে গঠিত হয়েছিল, 17 তারিখে শপথ নিয়েছিল এবং সরকারের 6 জন ব্যক্তি মানে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন এবং সরকারকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন, একজন অনুষ্ঠান পরিচালনা করিয়েছিলেন, আরেকজন বিদেশি সাংবাদিকদের দাওয়াত দিয়েছিলেন, সবই হয়েছিল। সুতরাং ঘটনাগুলো সত্যি, পরীক্ষায় আসবে। তাহলে এই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান কি বলে, শপথ বাক্য পাঠ করিয়েছিলেন অধ্যাপক ইউসুফ আলী। বর্তমানে বাংলাদেশে সংবিধান অনুযায়ী যখন নতুন সরকার গঠিত হয়, শপথ বাক্য কে পাঠ করান? রাষ্ট্রপতি পাঠ করান, কোন কোন পদকে স্পিকার পাঠ করান, কোন কোন পদকে প্রধানমন্ত্রী শপথ পাঠ করান। কিন্তু ওই সময়ে যেহেতু এরকম ব্যবস্থা ছিল না, তাই অধ্যাপক ইউসুফ আলী তিনি এই সরকারের শপথ গ্রহণ বা শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। তাহলে সরকার গঠিত হয়েছিল 10 তারিখে, শপথ গ্রহণ হয়েছিল 17 তারিখে, ওই শপথ বাক্য পাঠ করেছিলেন অধ্যাপক ইউসুফ আলী। আর এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন আব্দুল মান্নান। প্রশ্নটা খেয়াল করি, মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান একটা হচ্ছে পরিচালনা করেছিলেন কে, আর এখানে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন কে? এই কিওয়ার্ডগুলো আপনাকে খেয়াল করতে হবে, এগুলো যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আনসার ভুল হয়ে যাবে। তাহলে শপথ অনুষ্ঠান পরিচালনা করেছিলেন আব্দুল মান্নান। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাব। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল? দেখেন, এই প্রশ্নের মধ্যে একটা ভুল আছে, এটা কিন্তু আমার করা ভুল না, এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী পরিচালক 2016, এখানে খুলে দেখবেন এই প্রশ্নটা আসলে তারা ভাষাগত ভুল করেছে। এটাকে আমরা রিডান্ডেন্সি বা কি বলে, যে বাহুল্য দোষে দুষ্টু বাক্য বলি, বাংলা ব্যাকরণে আপনারা হয়তো পড়ে থাকবেন। চলাকালীন, এই কাল আর সময় একই জিনিস, এই জন্যে প্রশ্নের মানে ভাষাটা ভুল, কিন্তু এটা আমার ভুল না, যেহেতু প্রশ্ন যেমনি আছে আমি ওইভাবেই নিয়েছি। তো যাই হোক, এটা আমরা শিখে নিলাম যে একই সাথে এরকম মানে একই ধরনের দুইটি শব্দ বাক্যে আমরা ব্যবহার করতে পারি না। তো প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের ওই সময় অস্থায়ী সরকার সচিবালয় কোথায় ছিল? সরকার গঠিত তো হলো 10 এপ্রিল, এই সরকার শপথ নিল 17 এপ্রিল, অধ্যাপক ইউসুফ আলী শপথ পড়ালেন, আব্দুল মান্নান শপথ অনুষ্ঠান পরিচালনা করলেন, বিভিন্ন জন বিভিন্ন দপ্তরের দায়িত্ব পেলেন। তো এই সরকারের আসলে সচিবালয় কোথায় ছিল? এটি কিন্তু একটা বড় প্রশ্ন। এই সরকারের সচিবালয় ছিল কলকাতায়, 8 নং থিয়েটার
রোড। কলকাতার একটা রাস্তার নাম 8 নম্বর থিয়েটার রোড। এই 8 নং থিয়েটার রোডে ওই সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকারের সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখান থেকেই বাংলাদেশ পরিচালিত হচ্ছিল, মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছিল। আমরা মুক্তিযুদ্ধ থেকে পরের প্রশ্নটা জেনে নিব। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এই যে সরকার গঠিত হলো, প্রধানমন্ত্রী তো হলেন, তিনি কে? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। ঠিক আছে, তার মানে আপনাকে কি করতে হবে, এই যে অস্থায়ী সরকার গঠিত হলো, এই সরকারের কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন সেটি আপনাকে খুব ভালো করে আয়ত্তে রাখতে হবে। রাষ্ট্রপতি কে ছিলেন, উপরাষ্ট্রপতি বা অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন, প্রধানমন্ত্রী কে ছিলেন, স্বরাষ্ট্র, অর্থ, ত্রাণ ও পুনর্বাসন, ঠিক আছে, আইনমন্ত্রী, এগুলো কে কে ছিলেন? 6 জন ছিলেন। জাস্ট 6টা নাম আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। পরের প্রশ্নে আমরা চলে যাই। মুজিবনগর সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? আমরা 3 জন মন্ত্রীর নাম আমি রেখেছি আপনার আজকের ক্লাসে, বাকিগুলো পড়ে ফেলতে হবে। তাহলে প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? পরের প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন AHM কামারুজ্জামান। তিনি রাজশাহীর মানুষ ছিলেন। AHM কামারুজ্জামান তিনি স্বরাষ্ট্র সহ আরো কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন, তার মধ্যে প্রধান হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক আছে, আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। মুজিবনগর সরকারের অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী অথবা অন্যভাবে আসতে পারে শিল্প ও বাণিজ্য মন্ত্রী। তার মানে তিনি একই সাথে অর্থ, শিল্প এবং বাণিজ্য 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন এবং তিনি ছিলেন ক্যাপ্টেন মনসুর, অর্থাৎ এম মনসুর আলী। ক্যাপ্টেন এম মনসুর আলী তিনি অর্থ, শিল্প ও বাণিজ্য এই দায়িত্ব পেয়েছিলেন। আমরা পরের প্রশ্নে চলে যাব। বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল? মুক্তিযুদ্ধ যখন চলছিল 1971 সালের মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত, তখন বিদেশের বিভিন্ন মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। এবার প্রশ্ন হচ্ছে, প্রথম কোন মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছিল? পারছেন আপনারা? অ্যান্সার দিচ্ছেন তো না? মুক্তিযুদ্ধে বিদেশি মিশনে প্রথম কলকাতায়, ভারতের কলকাতায় প্রথম বাংলাদেশের কি বলে পতাকা, জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। কলকাতা আমরা দুইটার অ্যান্সার পেলাম। একটার অ্যান্সার পেলাম অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকারের সদর দপ্তর ছিল কলকাতার 8 নং থিয়েটার রোড এখানে। আবার বিদেশি মিশনে প্রথম কলকাতাতেই বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছিল। আচ্ছা, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? এটি সবার জন্য খুব সহজ প্রশ্ন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? দেখেন, প্রশ্ন এটা 3 ভাবে আসবে। 1, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? 2, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? 3, মুক্তিযুদ্ধের চিফ অফ স্টাফ কে ছিলেন? 3টি প্রশ্ন আলাদা, 3টি উত্তরও আলাদা, একই নয়, তবে একই রকম। ভুল হয়। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলা হয় শেখ মুজিবুর রহমানকে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন আতাউল গনি ওসমানী বা MAG ওসমানী। আর মুক্তিযুদ্ধের চিফ অফ স্টাফ কে ছিলেন, এটি আমার পরের প্রশ্নেই আছে। তাহলে মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন আতাউল গনি ওসমানী বা MAG ওসমানী। পরের প্রশ্ন হচ্ছে, এই যে বললাম চিফ অফ স্টাফ, চিফ অফ স্টাফ মানে বাংলাদেশের সেনা প্রধান। চিফ অফ স্টাফ মানে কি? সেনাবাহিনীর প্রধানকে বলা হয় চিফ অফ স্টাফ। তাহলে সেনাপতি আর সেনাবাহিনীর প্রধান এটা কিন্তু এক নয়। সেনাপতি মানে যার সরাসরি নির্দেশে যুদ্ধ পরিচালিত হয়, তার অধীনে বিমান বাহিনী, নৌবাহিনী,
সেনাবাহিনী, সাধারণ মুক্তিযোদ্ধা সবাই ছিল। বুঝতে পারছেন পার্থক্যটা? এই চিফ অফ স্টাফ ছিলেন এম এ রব। এম এ রব ছিলেন চিফ অফ স্টাফ, তার মানে তিনি শুধু সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি কিন্তু অন্যান্য বাহিনীর প্রধান ছিলেন না। কিন্তু এম এ জি ওসমানী তিনি প্রধান সেনাপতি ছিলেন, তার সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, তারপরে হচ্ছে ইপিআর, তারপরে সাধারণ মুক্তিযোদ্ধা সবাই মুক্তিযুদ্ধ করছিল ওসমানীর নেতৃত্বে, আর শুধু সেনাবাহিনীর প্রধান ছিলেন এম এ রব। পরের প্রশ্ন, ডেপুটি চিফ অফ স্টাফ, এই চিফ অফ স্টাফের সঙ্গে যুক্ত আছে আরেকটা শব্দ ডেপুটি, সহ। ডেপুটি মানে কি? সহ। তাহলে চিফ অফ স্টাফ সহ অধিনায়ক ছিল কে? এটার আনসার হচ্ছে এ কে খন্দকার। এ কে খন্দকার তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ কিছু দায়িত্বে ছিলেন। তিনি একই সাথে ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন, তিনি একই সাথে বিমান বাহিনীরও প্রধান ছিলেন। কিসের ছিলেন? বিমান বাহিনীর প্রধান ছিলেন। ঠিক আছে, দেখেন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক তর্ক বিতর্ক হবে, তো আপনার উচিত চাকরির যে বইগুলো আছে সেগুলো থেকে তো পড়বেন, সাথে সাথে কিছু প্রামাণিক বই পড়বেন, কিছু রেফারেন্স বুক পড়বেন অথেন্টিক। যেমন আপনি এই যে এ কে খন্দকারের দুটি বই আছে, 1971 সালের ভেতরে বাহিরে কথোপকথন, এই বইগুলো পড়বেন। আপনি মেজর জলিলের বই পড়বেন, অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা। আপনি চাইলে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসটা পড়তে পারেন। এরকম বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে একাধিক অসংখ্য বই আছে, এগুলো পড়বেন। শুধু একটি মাত্র বই পড়ে আপনি মুক্তিযুদ্ধের পুরো ইতিহাস বা সঠিক ইতিহাস জানা আপনার পক্ষে সম্ভব নয়। আপনি যদি চান যে আপনার বাংলাদেশে একটি ভালো চাকরি হোক, তাহলে আপনাকে এই বইগুলো পড়তেই হবে। শুধু এমসিকিউ পড়ে আপনি কখনোই চাকরি পাবেন না। এমসিকিউ পড়েই আপনি চাকরি পাবেন না, বাস্তব কথা বলছি। আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে, প্রত্যেকটাতে না, কিছু কিছু ক্ষেত্রে রিটেন পরীক্ষা দিতে হবে। আর প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে আপনাকে ভাইভা ফেস করতে হবে। কি ফেস করতে হবে? ভাইভা। তো ভাইভাতে আপনি এমসিকিউ প্রিপারেশন নিয়ে গিয়ে ভাইভাতে মানে নিজেকে পার করতে পারবেন না। ভাইভা অতিক্রম করার জন্য আপনাকে মূল কিছু বই পড়তেই হবে। তার মধ্যে অন্যতম একটা প্রধান টপিক হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ আপনি জানবেন কিভাবে? বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বই পড়ে? এই বই পড়ে কখনো চাকরি পাবেন না, এইটা থেকে অ্যান্সার দিয়ে চাকরি পাবেন না। আপনাকে তাহলে যে বইগুলোর নাম বললাম, এইগুলো বইগুলোর মধ্যে অন্তত 2 থেকে 3টা বই আপনাকে পড়তে হবে, একটি বই পড়লেও হবে না। ঠিক আছে, আশা করি বুঝবেন বিষয়ের গুরুত্ব। তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন ওই সময়ের বিমান বাহিনীর প্রধান এ কে খন্দকার। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধে ওয়ার স্ট্র্যাটেজি কি নামে পরিচিত? অর্থাৎ মুক্তিযুদ্ধের কৌশল, রণকৌশল। ওয়ার স্ট্র্যাটেজি মানে কি? ওয়ার স্ট্র্যাটেজি মানে যুদ্ধ কৌশল। ওয়ার স্ট্র্যাটেজি মানে যুদ্ধ কৌশল। যুদ্ধ মানে রণকৌশল, যুদ্ধ কৌশল। এটা কি নামে পরিচিত? অ্যান্সার হচ্ছে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি নামে পরিচিত। 1971 সালের 4 এপ্রিল, 1971 সালের 4 এপ্রিল হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানের বাংলোতে অস্থায়ী সরকারের যে সদস্য, তারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী থেকে যারা পালিয়ে ভারত চলে গিয়েছিলেন, তাদের নিয়ে গঠিত মানে একটি মিটিং বসে, এবং এখানেই নির্ধারিত হয় কিভাবে বাংলাদেশের যুদ্ধ পরিচালিত হবে। এই রণকৌশলকে তেলিয়াপাড়া ওয়ার স্ট্র্যাটেজি বলা হয়, ওয়ার স্ট্র্যাটেজি নামে পরিচিত। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি সেক্টরে বিভক্ত ছিল? খুব সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট 11টি সেক্টরে বিভক্ত ছিল, এটা আমরা সবাই জানি। 11টি সেক্টর ছিল। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাকে কয়টি সাব সেক্টরে ভাগ করা হয়েছিল?
সেক্টর আর সাব সেক্টর একটু খেয়াল করে আমরা অ্যান্সার দেব। সেক্টর 11টি আর সাব সেক্টর হচ্ছে 64টি। মুক্তিযুদ্ধ যেন সুচারুরূপে খুব ভালোভাবে ডিসিপ্লিনের সঙ্গে পরিচালিত হয়, শক্তিশালী হয়, এজন্য এই যে তেলিয়াপাড়ায় বসলো নেতারা, প্রধানরা, তারা ওই সময়ে বাংলাদেশের পুরো বাংলাদেশকে 11টি সেক্টর এবং 64টি সাব সেক্টরে ভাগ করেছিলেন। একেবারে শুরুতেই 11টি হয়ে গিয়েছিল, ব্যাপারটা এরকম না, তবে পরিকল্পনাটা তখনই হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠন করা হয়েছিল? তিনটা জিনিস জানতে হবে, কয়টি সেক্টর, কয়টি সাবসেক্টর, কয়টি ব্রিগেড ফোর্স। ব্রিগেড ফোর্স ছিল তিনটি, কি কি? জেড ফোর্স, এ ফোর্স অ্যান্ড কে ফোর্স। তিনটি ফোর্স ছিল, একটি জেড ফোর্স, একটি এস ফোর্স, একটি হচ্ছে কে ফোর্স। এই তিনটি ফোর্সে ভাগ করা হয়েছিল। পরের প্রশ্ন, এই যে তিনটি ফোর্সে ভাগ করা হয়েছিল এর মধ্যে জেড ফোর্সের প্রধান কে ছিলেন বা কার নাম অনুসারে জেড ফোর্স গঠন করা হয়েছিল? আনসারটা খুবই সহজ, একটা আনসার হচ্ছে জিয়াউর রহমান। তাহলে এই পর্যায়ে আমরা একটু জেনে নিই, জেড ফোর্স গঠিত হয়েছিল, জেড ফোর্স, এস ফোর্স এবং কে ফোর্স। জেড ফোর্স হয়েছিল জিয়াউর রহমানের নাম অনুসারে। এস ফোর্স হয়েছিল কে এম শফিউল্লাহ, আমরা সংক্ষেপে লিখলাম শফিউল্লাহ। আর কে মানে হচ্ছে খালেদ মোশাররফ। খালেদ মোশাররফ, জেনারেল খালেদ মোশাররফের নাম অনুসারে কে ফোর্স গঠিত হয়েছিল। তাহলে এই তিনটা আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই মনে রাখতে হবে। মুক্তিযুদ্ধে দেখেন, আমরা শুরু থেকে আজকে যে প্রশ্নগুলো পড়েছি, আপনি যদি শুরু থেকে রিমাইন্ড করেন আপনার কাছে ইতিহাস কিন্তু গোছানো হয়ে যাবে। আমরা শুরু করেছিলাম আজকের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রশ্ন যে বাংলাদেশে কোন প্রশ্ন দিয়ে যেন শুরু করলাম, আমার মনে পড়ছে না, ভুলে গেছি কোন প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম সম্ভবত। আচ্ছা যাই হোক, শুরু থেকে যদি আপনি পড়েন তাহলে গুছানো হয়ে যাবে, আমি এটাই বলতে চাচ্ছি। এরপরে আমরা কবে সরকার গঠিত হলো, কবে শপথ নিল, কে শপথ বাক্য পাঠ করালো, কে শপথ অনুষ্ঠান পরিচালনা করলো, কে কোন দায়িত্বে ছিল, তারপরে হচ্ছে প্রধান সেনাপতিকে, চিফ অফ স্টাফকে, ডেপুটি চিফ অফ স্টাফকে কবে রণকৌশল তৈরি করা হলো, সেই রণকৌশলের নাম কি, তারপরে হচ্ছে কয়টি সেক্টর, কয়টি সাবসেক্টর, কয়টি ফোর্স, এগুলো সবই জানলাম, সবগুলো মুখস্থ করে ফেলতে হবে। পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? মুক্তিযুদ্ধ যে চলছিল, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয় কবে? বাংলাদেশ বিজয় হয়েছিল 16 ডিসেম্বর, তাই না? 16 ডিসেম্বর 71, 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করলো। কিন্তু 16 ডিসেম্বরের আরো আগে 6 ডিসেম্বর, 6 ডিসেম্বর 1971 এই দিন যশোর শত্রুমুক্ত হয়েছিল। তার মানে দেখেন, বাংলাদেশ 16 ডিসেম্বর স্বাধীন হলো, বিজয় লাভ করলো, তারও 10 দিন আগেই যশোর সেনানিবাস থেকে পাক বাহিনী পালিয়ে গিয়েছিল, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এই জন্য যশোরকে বলা হয় মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা, এবং এই ঘটনাটা ঘটেছিল 1971 সালের 6 ডিসেম্বর। তো প্রথম শত্রুমুক্ত জেলা আমি যখন জানছি, স্বাভাবিকভাবেই আমার উপরে দায়িত্ব আরেকটা বর্তায় যে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি ছিল? সর্বশেষ শত্রুমুক্ত জেলা ছিল ঢাকা, ঢাকার মিরপুর। ঢাকার মিরপুর এলাকা, এটা কবে স্বাধীন হয়েছিল জানেন? চিন্তা করতে পারবেন না, অনেকে হয়তো জীবনে শোনেনি, এই প্রথম শুনছেন। আবার বলি, বাংলাদেশ বিজয় অর্জন করেছিল কবে? 16 ডিসেম্বর 1971
একাত্তর। কিন্তু মিরপুর কবে স্বাধীন হয় বাংলাদেশ থেকে, বাংলাদেশে জানেন? মিরপুর স্বাধীন হয় 31 জানুয়ারি, 31 জানুয়ারি 1972। 1972 সালের 31 জানুয়ারি মিরপুর শত্রুমুক্ত হয় ঢাকার। চিন্তা করতে পারছেন, 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, সারা বিশ্বে এটা জানাজানি হয়েছে, আলোড়ন হয়েছে, অনেক দেশ স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে, কিন্তু স্বাধীন হওয়ার 1.5 মাস পর মিরপুর আবার বাংলাদেশে নতুন করে স্বাধীন হয়েছে। তার মানে মিরপুরে পাক বাহিনী থেকে গেছিল এবং বিশেষ করে বিহারিরা দখল করে রেখেছিল। 1972 সালের 31 জানুয়ারি বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে এই মিরপুর থেকে শত্রুমুক্ত করা হয় মিরপুরকে। ঠিক আছে, মনে রাখবেন। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর 6 ডিসেম্বর, আর সর্বশেষ শত্রুমুক্ত জেলা ঢাকা, এবং ঢাকার স্পেশালি মিরপুর এই জায়গাটা, এবং তারিখ ছিল 1972 সালের 31 জানুয়ারি। পরের প্রশ্ন, কোন স্থানে 1971 সালে পাক বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছিল? 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী যে আত্মসমর্পণ করলো সেই জায়গাটা কোথায় ছিল? আনসার হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ওই সময় যার নাম ছিল রেস কোর্স ময়দান, রেস কোর্স ময়দান, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। এখানেই 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর পক্ষ থেকে পাকিস্তানি বাহিনী এবং ভারতীয় যৌথ বাহিনী, বাংলাদেশে ভারতের যৌথ বাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করেছিল। বাংলাদেশের পক্ষে সেখানে একে খন্দকার ছিলেন। পরের প্রশ্ন, দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গ্রন্থ, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গ্রন্থ, একটি বই, একটি লেখা, যার নাম হচ্ছে দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। এটির লেখককে? আপনাকে অবশ্যই মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য নিয়ে পড়াশোনা করতে হবে। তো এইটার অ্যান্সার হচ্ছে আর্চার কে ব্লাড। আর্চার কে ব্লাড ছিলেন 1971 সালে বাংলাদেশের মার্কিন কনসুল। তিনি ছিলেন মার্কিন মুক্তিযুদ্ধকালে একজন মার্কিন কনসুল জেনারেল। ঠিক আছে, তিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে ভয়াবহতা দেখেছেন তার এই অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখেছেন, যার নাম হচ্ছে দ্য ক্রুয়েল বার্থ অফ বাংলাদেশ। মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে বিখ্যাত গ্রন্থে বিখ্যাত কবিতাটির নাম হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড। এটি একটি কবিতা। মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য থেকে যত প্রশ্ন এসেছে সেগুলো একদিকে করলে, আর এটা যদি একদিকে করা যায় তাহলে এর পাল্লা ভারী। আমি কি বুঝতে পারলাম প্রশ্নটা? মনে করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক আরো অনেক দেশি বিদেশি সাহিত্য আছে, কবিতা, নাটক, উপন্যাস, হ্যাঁ, গান, বিভিন্ন কিছু আছে। তো এইগুলো থেকে প্রশ্ন আসার রেশিও আমি যদি করি, সবগুলো একদিকে দিলে যা সংখ্যা হবে, আমার মনে হয় এইটা একদিকে করলে তার চেয়ে কম হবে না সংখ্যায়। এই প্রশ্নটা হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতাটি কে লিখেছেন? খুবই সহজ একটা উত্তর, অ্যালেন গিন্সবার্গ। অ্যালেন গিন্সবার্গ তিনি একজন মার্কিন কবি ছিলেন। 1971 সালে তিনি তার আরেকজন বিখ্যাত বাংলা সাহিত্যিক, তার এক বন্ধু, তিনি তার সাথে কলকাতা থেকে মানে যশোরের এই যে বেনাপোল যে বন্দর আছে, আপনারা হয়তো জানেন, বেনাপোল বন্দর থেকে, পেট্রাপোল বন্দর থেকে কলকাতায় যাওয়ার যে রাস্তা, বাংলাদেশের যশোর থেকে কলকাতায় যাওয়ার যে রাস্তা, এইটাকে ভারতে এখনো যশোর রোড বলেই ডাকা হয়। তো এই রাস্তার দুধারে শরণার্থীরা আশ্রয় নিয়েছিল এবং তাদের মানবেতর জীবন দেখে এই অ্যালেন গিনেসবার্গ লিখে ফেলেছিলেন তার বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড। তিনি 1971 সালের সেপ্টেম্বরে এই যশোর রোডে ঘুরে এই দৃশ্য দেখেছিলেন। এই অভিজ্ঞতা নিয়েই এই কবিতা তিনি রচনা করেছিলেন। পণ্ডিত রবিশঙ্কর একজন বিখ্যাত কি? আমরা এর আগের একটা ক্লাসে পড়েছি যে কনসার্ট ফর বাংলাদেশ, যেটি নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল। জর্জ হ্যারিসন যেখানে গান গেয়েছিলেন,
সেই কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম একজন আয়োজক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর এবং তিনি ছিলেন মূলত একজন সেতারাবাদক। দুঃখিত, পানি খাইতে গিয়ে আসলে বিষম লেগেছে, আমরা বিষম লাগা বলি, আপনারা কি বলেন আমি জানি না। আচ্ছা, পরের প্রশ্ন, কোন বিদেশি সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সমগ্র সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেছিলেন? 1971 সালে পাকিস্তানি বাহিনী আমাদের উপরে যখন অত্যাচার করছে, তারা কিন্তু বহির্বিশ্বে এগুলো বলছিল না যে আমরা কি করছি সেখানে। তো তারা যে বাঙালিদের উপরে অকথ্য অমানবিক অত্যাচার, নির্যাতন, হত্যাযজ্ঞ করছে, এটা বহির্বিশ্বে প্রথম প্রকাশ করেছিলেন সাইমন ডিং। সাইমন ডিং তিনি একজন ব্রিটিশ সাংবাদিক এবং তিনি রয়টার্সের সাংবাদিক ছিলেন। রয়টার্স পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থা। এই রয়টার্সের সংবাদদাতা ছিলেন সাইমন ডিং। তিনি একজন ব্রিটিশ সাংবাদিক। রোমানিয়ায় তার জন্ম, কিন্তু তাকে বলা হয় ব্রিটিশ। তো এই সাইমন ডিং সর্বপ্রথম পাকিস্তানি বাহিনীর অত্যাচার, নির্যাতন বা বর্বরতার কথা বহির্বিশ্বে প্রকাশ করেছিলেন। এরপর থেকে বিশ্বের নেতারা, বিশ্বের মানুষ নড়ে চড়ে বসে, এটা নিয়ে কথা বলে, বাংলাদেশের পক্ষে জনমত তৈরি হয়। এর পরের প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা ওতপ্রোতভাবে সাহায্য করেছে, প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। বর্তমানে রাজনৈতিক পট পরিবর্তন, সময়ের পট পরিবর্তনের পরে পরিস্থিতি যাই দাঁড়াক না কেন, এটা চন্দ্র সূর্যের মতো সত্য যে ভারতের একেবারেই প্রত্যক্ষ সহায়তা ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধে জয়লাভ করা অসম্ভব ছিল, বলতে গেলে অসম্ভবই ছিল। আপনি মুক্তিযুদ্ধের যে রেফারেন্স বইগুলোর নাম বললাম সেগুলো পড়বেন। আপনি একে খন্দকারের 1971 ভেতরে বাইরে পড়বেন। তিনি একেবারে প্রত্যক্ষ নিজের অভিজ্ঞতা থেকে লিখছেন যে ভারত কিভাবে কি ভূমিকা পালন করেছিল বা কে কিভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছিলেন। তো এইখানে ভারতের কিন্তু একটা বড় সাহায্য আছে। এখন এটা নিয়ে বিতর্ক হতে পারে যে ভারত সাহায্য করার বিনিময়ে আরো কত কত সুযোগ সুবিধা নিয়েছে, বা ভারতের সাহায্য করার উদ্দেশ্য নিয়াত আলাদা থাকতে পারে, সেটা নিয়ে বিতর্ক হতেই পারে, সেটা অন্য কথা। বাট ভারতের প্রত্যক্ষ সহায়তা ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না, এটাই সত্যি কথা। তো এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কে ছিলেন জেনে নিতে হবে, আমি প্রধানমন্ত্রীটা রেখেছি। পরেরটা, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশের পক্ষে জাতিসংঘে ভেটো প্রদান করেছিল? একটু খেয়াল করতে হবে, বাংলাদেশের পক্ষে বলেছি। এই যে বহির্বিশ্বে যখন মুক্তিযুদ্ধের খবর প্রচারিত হলো, পাকিস্তানি বাহিনীর অত্যাচারের কথা প্রচারিত হলো, তখন জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন দেশ নড়ে চড়ে বসলো, বাংলাদেশের পক্ষে বিপক্ষে জনমত তৈরি হতে শুরু করলো। এরই প্রেক্ষিতে জাতিসংঘে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধে বন্ধের বা যুদ্ধবিরতির কথা আসছিল, তখন জাতিসংঘে ভেটো দিয়েছিলেন, বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট যিনি ছিলেন। তো তারা যদি এই সময় ভেটো না দিত, যুদ্ধবিরতি হতো, চুক্তি হতো এবং বাংলাদেশ পাকিস্তানের অধীনেই থাকতো। তার মানে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে অন্যতম বড় একটি বন্ধু রাষ্ট্র হচ্ছে আমাদের সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। পরের প্রশ্ন, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? যখন 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে, তখন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন, এটাই প্রশ্ন। উত্তর হচ্ছে উ থান। তিনি মিয়ানমারের নাগরিক। মিয়ানমার, উথান ছিলেন মিয়ানমারের নাগরিক এবং তিনি 1971 সালে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। পরের প্রশ্ন, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদান করেছিল কে? আমরা এবার একটু এই ওয়ার্ডটা খেয়াল করব, এটা হচ্ছে বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। 1971 সালে মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ যখন জাতিসংঘের সদস্যপদ লাভ করার জন্য অ্যাপ্লিকেশন করেছিল, তখন বাংলাদেশের বিপক্ষে ভেটো প্রদান করেছিল আমাদের বর্তমান বন্ধু চীন।
চীন তো আমাদের বর্তমানে বন্ধু রাষ্ট্র, তাই না? কিন্তু এই চীন বাংলাদেশের বিপক্ষে কিন্তু ভেটো প্রদান করেছিল। ইভেন বিশ্বের যে 150টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে এ পর্যন্ত, এর মধ্যে সবার শেষে মানে 150তম দেশ হচ্ছে এই চীন। 1975 সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর তারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। পরের প্রশ্ন, মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপরে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়? মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপরে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল? এই প্রশ্নটা আজকের ক্লাসের শেষ প্রশ্ন হতে চলেছে এবং এই তারিখটাকে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি। 1971 সালে যখন পাকিস্তানি সরকার বুঝতে পারলো যে এদের আর নিজেদের নিয়ন্ত্রণে রাখা যাবে না, এরা স্বাধীন হবেই, এদের স্বাধীনতা আর ঠেকিয়ে রাখা যাবে না, তখন তারা একটা নোংরা হীন পরিকল্পনা করলো যে ঠিক আছে তারা স্বাধীন হোক, কিন্তু তাদের দেশের যারা বড় বড় শিক্ষক, বুদ্ধিজীবী আছে, দার্শনিক আছে, বিজ্ঞানী আছে, তাদেরকে মেরে ফেলো। একটি জাতি অন্ধকারে তখনই পড়ে যখন তাদের সামনে শিক্ষার আলো থাকে না। তো যখন শিক্ষার আলো থাকবে না, যখন সমাজে নেতৃত্ব দেওয়ার মতো সেরকম দার্শনিক, সেরকম শিক্ষক, সেরকম বিজ্ঞানী, বুদ্ধিজীবী থাকবে না, তখন স্বাভাবিকভাবেই ওই জাতি পিছিয়ে পড়বে, অন্ধকারে তলিয়ে যাবে। ঠিক এই উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্যই 1971 সালের 16ই ডিসেম্বর, স্বাধীন হওয়ার ঠিক 2 দিন আগে 14ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী নির্মমভাবে যারা তখনও দার্শনিক, যারা বিজ্ঞানী, যারা শিক্ষক বেঁচে ছিলেন, তাদের হত্যা করে এই দেশকে ধ্বংস করতে চেয়েছিল, মেধাশূন্য করতে চেয়েছিল পাকিস্তানি বর্বর ঘৃণ্য বাহিনী। ঠিক আছে? এখন অনেকেই পাকিস্তানি বাহিনীকে ভালোবাসে, অনেকেই অনেক কথা বলতে চায়, অনেকে ভারতের বিরুদ্ধে কথা বলে, অনেকে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলে, অনেক মত, অনেক দল, কিন্তু প্রকৃত জায়গা কেউ হয়তো বা অনেকেই হয়তো ফিল করে না যে আমাদের আসলে মানে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে, সময়ের প্রেক্ষিতে কেউ বন্ধু কেউ শত্রু পরিণত হবে বিশ্ব পলিটিক্সে, কিন্তু তারা আমাদের যে অত্যাচার করে গেছে, আমাদের যে নির্মম নির্যাতন করে গেছে, আমাদের ধ্বংস করার জন্য যে পরিকল্পনা করেছে, তার কোনো সৎ নিয়াত ছিল না। তো যাই হোক, 14ই ডিসেম্বর এই তারিখে তারা আমাদের বুদ্ধিজীবীদের উপরে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছিল। আর এই প্রশ্নটির মাধ্যমে আজকের ক্লাসের ইতি টানবো। আজকের 35টি প্রশ্ন দ্রুত গতিতে পড়ে শেষ করলাম এবং যতটুকু ব্যাখ্যা প্রয়োজন সে ব্যাখ্যা আমি দিয়েছি। আজকের এই প্রশ্নগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে না, আমি আগামী ক্লাসেরও কিছু অংশ মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। এই প্রশ্নগুলো সলভ করলে আশা করি যে মুক্তিযুদ্ধ ভিত্তিক টপিকটা অনেকটাই আপনাদের কাভার হয়ে যাবে এবং এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ বিভিন্ন পরীক্ষায় কমন পাবেন। তো শাহিন স্যার আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকুন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।